হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করছি। এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 7 নাম্বার ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, এবং অলরেডি আমাদের 1 থেকে 6 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর সাথে সাথে আমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো, পলল পাখা কোথায় গঠিত হয়? এখানে 4টি অপশন রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তো প্রথম অপশনে রয়েছে নদীর মোহনা, দ্বিতীয় অপশনে রয়েছে পাহাড়ের পাদদেশ, সি এ রয়েছে মরুভূমিতে, এবং ডি এ রয়েছে বদ্বীপ। পলল পাখার কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাহাড়ের পাদদেশে পলল পাখা গঠিত হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে এই পলল পাখা এটি কি। তো নদী যখন পাহাড় থেকে সমতলে নেমে আসে তখন তার স্রোতের বেগ হঠাৎ কমে যায়, ফলে পাহাড়ের পাদদেশে বালি নুড়ি পলি জমে হাত পাখার মতো যে ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় পলল পাখা বলা হয়। ওকে, ক্লিয়ার? এছাড়াও তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন নদীর মোহনার কথা যদি বলা হয় এখানে কি গঠিত হয়? এখানে গঠিত হয় বদ্বীপ গঠিত হয়। যেমন উদাহরণ হিসাবে বলা যায় সুন্দরবন বদ্বীপ। সুন্দরবন বদ্বীপ হচ্ছে একটি নদীর মোহনার বদ্বীপের উদাহরণ। এছাড়াও তোমরা মরুভূমি সম্বন্ধে যে পয়েন্টগুলো আসতে পারে, এখানে বাতাসের দ্বারা বালি জমা হয় যাকে কি বলা হয়? বালিয়াড়ি বলা হয়। বালিয়াড়ি কাকে বলা হয়? বাতাসের দ্বারা বালি জমা হয়ে গঠিত যে ভূমিরূপ তাকে মরুভূমিতে বালিয়াড়ি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশ কবে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1971 সালে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে 1971 সালে হিমাচল প্রদেশ ভারতের 18তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ পায়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের শেষ রাজ্যের মর্যাদা কোন রাজ্য পেয়েছে? তেলেঙ্গানা রাজ্য। তেলেঙ্গানা রাজ্য 2014 সালে এটি গঠিত হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যেমন 1972 সালে 3টি রাজ্য একসাথে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। একটি হচ্ছে মণিপুর রাজ্য, একটি হচ্ছে ত্রিপুরা রাজ্য, আরেকটি হচ্ছে মেঘালয় রাজ্য। ওকে, এছাড়াও 2000 সালের কথা যদি বলা হয় 2000 সালে 3টি রাজ্য মর্যাদা পায়। একটি হচ্ছে ছত্তিশগড় রাজ্য, ঝাড়খণ্ড রাজ্য এবং উত্তরাখণ্ড রাজ্য। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, বছরে কতবার সংসদের অধিবেশন হওয়া আবশ্যিক? সঠিক উত্তর হয়ে যাবে 2 বার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংবিধান অনুযায়ী 2টি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকা যাবে না, তাই বছরে অন্তত 2 বার অধিবেশনে বসতে হবে, অপশন বি সঠিক উত্তর। এই প্রশ্নটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এসেছিল এবারে 2025-এ। ওকে, 2টি অধিবেশনের মধ্যে কতর বেশি ব্যবধান থাকা যাবে না? 6 মাসের বেশি ব্যবধান থাকা যাবে না, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। এবং আমি অলরেডি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি ভারতের যে অধিবেশন রয়েছে বা ভারতের যে সংবিধান রয়েছে সেখান থেকে কিছু যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেমন সাধারণ যে ভারতে 3টি অধিবেশন হয়ে থাকে। ভারতে কটি অধিবেশন হয়ে থাকে? সাধারণত 3টি অধিবেশন হয়ে থাকে।
ওকে, বাজেটের অধিবেশন যেটি হচ্ছে দীর্ঘতম, এবং বর্ষাকাল বা বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশন। ওকে, তো প্রথমে মনে রাখবে তোমরা একটি বাজেট অধিবেশন, দ্বিতীয়টি হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, আরেকটি হচ্ছে শীতকালীন অধিবেশন। ওকে, শীতকালীন অধিবেশনটি এটি কম স্বল্প সময় হয়ে থাকে। বর্ষাকালীন অধিবেশন যেটি বাদল অধিবেশন, এটাও কিছু কম সময়, এবং যে বাজেট অধিবেশন হয় এটি হচ্ছে দীর্ঘতম অধিবেশন, সবচেয়ে বেশি সময় চলে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া লোগোতে কিসের ছবি আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সিংহের ছবি রয়েছে। তোমরা মনে রাখবে 2014 সালের 25শে সেপ্টেম্বর এই কর্মসূচি চালু হয়, মেক ইন ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে ঘনত্ব কত, 5.51 গ্রাম পার সেমিটার হোল কিউব। ওকে, এটি হচ্ছে পৃথিবীর ঘনত্ব, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এবং পৃথিবীকে কি বলা হয়? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বলা হয়। ওকে, এছাড়াও তোমরা এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে, যেমন বুধ গ্রহের কথা যদি বলা হয়, সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ গ্রহ। শুক্র গ্রহকে কি বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে ঘনত্ব পৃথিবীর চেয়ে অনেক কম শুক্র গ্রহে, এবং শুক্র গ্রহকে কি বলা হয়? আর শুক্র গ্রহকে বলা হয় উজ্জ্বল গ্রহ বলা হয়। মঙ্গলের কথা যদি বলা হয়, মঙ্গলকে কি বলা হয়? মঙ্গলকে বলা হয় লাল গ্রহ বলা হয়। মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে, একটি হচ্ছে ফোবস, আরেকটি হচ্ছে ডেইমোস। এবং আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি সেই অপশনগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে সাধারণত এসে থাকে। এবং এখানে কি বলেছে, সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে বেশি? তো বেশি হলো সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী। এবং সবচেয়ে কমের কথা যদি বলা হয়, ঘনত্ব সবচেয়ে কম কোন গ্রহের, সেখানে হয়ে যাবে শনি গ্রহের ঘনত্ব হচ্ছে সবচেয়ে কম, জলের চেয়েও হালকা। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভুট্টার জন্মস্থান কোনটিকে মানা হয়? বা ভুট্টা কোথা থেকে তৈরি হয় প্রথম যদি বলা হয়, জন্মস্থান মানা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মধ্য আমেরিকাতে। রাইট উত্তর হয়ে যাবে অপশন সি, মেক্সিকো এবং মধ্য আমেরিকাতে প্রথম ভুট্টা চাষ শুরু হয়েছিল বলে মনে করা হয়। রাইট উত্তর হয়ে যাবে অপশন সি। এছাড়াও ভারতের কথা যদি বলা হয়, ভারতে হচ্ছে কার্পাসের জন্মস্থান বা তুলার জন্মস্থান মানা হয় ভারতকে। ওকে, বা বেগুনের কথা যদি বলা হয়, যে বেগুন আমরা খাই, ওকে, বেগুনের জন্মস্থানও মানা হয় ভারতকে। এছাড়াও চীনের কথা যদি বলা হয়, চীন। ওকে, কাগজের কথা যদি বলা হয়, কাগজের জন্মস্থান মানা হয়। আফ্রিকার কথা যদি বলা হয়, আফ্রিকাতে কফির জন্মস্থান বা কফি উৎপাদন বা বাজরা উৎপাদন আফ্রিকা। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, হীরা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে রাশিয়া, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাশিয়া বর্তমানে বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশ। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, ভারতের কথা যদি বলা হয়, ভারতের কোথায় হীরা পাওয়া যায়? ভারতের পান্নাতে হীরা পাওয়া যায়। এটি কোথায়? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পান্না, এবং একমাত্র একটি সক্রিয় হীরা খনি রয়েছে ভারতে। দক্ষিণ আফ্রিকার কথা যদি বলা হয়, দক্ষিণ আফ্রিকার খনির কথা যদি বলা হয়, হীরার জন্য বিখ্যাত একটি খনি রয়েছে, সেটি হচ্ছে কিম্বালি খনি। এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি খনির নাম। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, তামা উৎপাদনে কোন দেশ প্রধান স্থানে রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে চিলি দেশ, অপশন সি সঠিক উত্তর। চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ। এছাড়াও ভারতের কথা যদি বলা হয়, ভারতে তামা উৎপাদনের জন্য বিখ্যাত হলো মধ্যপ্রদেশ রাজ্য, মধ্যপ্রদেশের বালাঘাট ডিস্ট্রিক্ট। ওকে, এছাড়াও রাজস্থানের একটি জায়গা রয়েছে, রাজস্থান,
রাজস্থানের সবচেয়ে বেশি তামা পাওয়া যায় রাজস্থানের খেত্রিতে। তোমাদের পরীক্ষাতে আসে এই প্রশ্নটি। রাজস্থানের কোন রাজ্যে তামা পাওয়া যায় সবচেয়ে বেশি? রাজস্থানের খেত্রিতে পাওয়া যায়। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, ইউরেনিয়ামের ভান্ডার সবচেয়ে বেশি কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে ভারতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় বা ভান্ডার রয়েছে। তো তোমরা মনে রাখবে থোরিয়াম। থোরিয়াম কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়? এটাও হয়ে যাবে ভারতেই সবচেয়ে বেশি পাওয়া যায়। এছাড়াও ইউরেনিয়ামের কথা যদি বলা হয়, ভারতে ইউরেনিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায়। এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন থোরিয়াম, এটাও সবচেয়ে বেশি রয়েছে ভারতে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কয়লা কোন শিলাস্তরে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাললিক শিলায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাললিক শিলার স্তরে স্তরে বহু বছর ধরে গাছপালা চাপা পড়ে জীবাশ্ম থেকে কয়লা তৈরি হয়ে থাকে। অপশন বি সঠিক উত্তর। আগ্নেয় শিলার কথা যদি বলা হয়, এতে সবচেয়ে বেশি লোহা, নিকেল, সোনার মতো ধাতব খনিজ পাওয়া যায়। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, বিশ্বের কয়লা সঞ্চিত ভান্ডার সবচেয়ে বেশি কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকাতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঞ্চিত ভান্ডারে আমেরিকা প্রথম স্থানে রয়েছে। চীনের কথা যদি বলা হয়, বর্তমানে কয়লা উৎপাদনের কথা যদি বলা হয়, কয়লা উৎপাদনে চীন বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এবং ভারতের কোন রাজ্যের কথা যদি বলা হয়, ভারতের রাজ্যের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্য প্রথম স্থানে রয়েছে। এছাড়াও ভারতের কথা যদি বলা হয়, কয়লা উৎপাদনে ভারত কত স্থানে রয়েছে? বিশ্বের কথা যদি বলা হয়, কয়লা উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে এবং চীন রয়েছে প্রথম স্থানে রয়েছে। এবং ভারতের যে রাজ্যগুলি, ঝাড়খণ্ড প্রথম স্থানে রয়েছে রাজ্যের মধ্যে। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, এশিয়ার সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অসমের ডিগবয়ে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 1901 সালে ডিগবয়ে এশিয়ার প্রথম তৈল রিফাইনার চালু হয় এবং একে তৈল নগরীও বলা হয়, অসমের ডিগবয়কে। ওকে, এছাড়াও তোমরা মুম্বাই হাইয়ের কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। এটি ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র। ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্রের কথা যদি বলা হয়, সেটা হয়ে যাবে মুম্বাই হাই, যা সমুদ্র বক্ষে অবস্থিত, সমুদ্রের মাঝে অবস্থিত এটি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কাগজ তৈরি প্রথম কোন দেশ শুরু করে? তো এখানে কি বলেছে, কাগজ তৈরি প্রথম কোন দেশ শুরু করে? তো প্রথম শুরু করে চীন দেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে 105 খ্রিস্টাব্দে চীনের কায় লুন আধুনিক কাগজ আবিষ্কার করেছিলেন 105 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, কাগজ উৎপাদনের প্রধান দেশ কোনটি? তো উৎপাদনের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে কানাডা প্রথম স্থানে রয়েছে উৎপাদনের দিক থেকে, এবং প্রথম তৈরি করেছিল যদি বলা হয়, সেখানে হয়ে যাবে চীন দেশ। ওকে, তো কানাডায় প্রচুর সরলীবর্গ যে বনভূমি রয়েছে, তৈগা বনভূমি যাকে বলা হয়, তৈগা বনভূমি রয়েছে কানাডাতে সবচেয়ে বেশি। তাই নরম কাঠ পাওয়া যায় সেখানে এবং কাগজের জন্য আদর্শ হিসাবে মানা হয় এই কাঠ। তাই কানাডা প্রথম স্থানে রয়েছে কাগজ উৎপাদনে। পরবর্তী হলো 15 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম জুট মিল কোথায় স্থাপিত হয়? রাইট উত্তর হয়ে যাবে স্কটল্যান্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্কটল্যান্ডের ডান্ডি শহরে এটি স্থাপিত হয়েছিল। অপশন সি সঠিক উত্তর। ভারতের কথা যদি বলা হয়, ভারতের প্রথম জুট মিল 1855 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের রিষড়াতে প্রথম এই জুট মিল স্থাপিত হয়েছিল হুগলি নদীর তীরে। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম রেলপথ কোথায় তৈরি হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রিটেনে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে 1825 সালে কোথায়? ব্রিটেনে। 1825 সালে ব্রিটেনের স্টকটন এবং ডার্লিংটনের মধ্যে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। জায়গাগুলির নাম তোমরা মনে রাখবে, স্টকটন,
স্টকটন ও ডার্লিংটনের মধ্যে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল ব্রিটেনে। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, পাটকাই পাহাড় ভারতের কোন দেশের থেকে আলাদা করেছে ভারতকে? রাইট উত্তর হয়ে যাবে মায়ানমারকে আলাদা করেছে পাটকাই পাহাড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পাটকাই বুম, গারো এবং খাসি এবং জয়ন্তিয়া পাহাড়গুলিকে ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। ওকে, এবং তোমরা মনে রাখবে এই পাটকাই পাহাড়ে বসবাস করে ওখানে খাসি, গারো এবং জয়ন্তিয়া উপজাতি সম্প্রদায়। এছাড়াও তোমরা মনে রাখবে চীন সম্বন্ধে, চীন হিমালয় পর্বতমালা এবং ম্যাকমোহন লাইন ভারত ও চীনকে পৃথক করেছে। খুবই গুরুত্বপূর্ণ, হিমালয় পর্বতমালা এবং ম্যাকমোহন লাইন ভারতে এবং চীনকে পৃথক করেছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সীমানা ভুটানের সাথে নেই? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। বিহারের সীমানা ভুটানের সাথে নেই। তো ভুটানের সাথে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে একবার তোমরা দেখে নাও। ভুটানের সাথে 4টি রাজ্যের সীমানা রয়েছে। কটি রাজ্যের? 4টি রাজ্যের। সেই 4টি রাজ্য কি কি? একটি হচ্ছে অসম রাজ্য, একটি কি? অসম রাজ্য। দ্বিতীয় হচ্ছে সিকিম রাজ্য। তৃতীয় হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য। আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। এই 4টি রাজ্যের সাথে ভুটান রাজ্যের সীমানা আছে, কিন্তু বিহারের সাথে নেই। এখানে অপশন সি সঠিক উত্তর। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজস্থানের কথা যদি বলা হয়, রাজস্থান হচ্ছে আয়তনে প্রথম রাজ্য বা বৃহত্তম রাজ্য। এছাড়াও মহারাষ্ট্র রাজ্যের কথা যদি বলা হয়, এটি হচ্ছে তৃতীয় রাজ্য। উত্তরপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয়, এটি হচ্ছে চতুর্থ রাজ্য ভারতের, ওকে, আয়তনের দিক থেকে। এবং উত্তরপ্রদেশ রাজ্য, আরেকটি প্রশ্ন, জনসংখ্যার যদি কথা বলা হয়, জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য বা প্রথম স্থানে রয়েছে, প্রথম বৃহত্তম রাজ্য। এবং সবচেয়ে ছোট্ট রাজ্যের কথা যদি বলা হয় জনসংখ্যার দিক থেকে, সেখানে কি হবে? ছোট রাজ্য হচ্ছে সিকিম রাজ্য, ওকে, জনসংখ্যার দিক দিয়ে। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম রেলপথ কোন দেশে আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চীন দেশে রয়েছে। চীনের রেল নেটওয়ার্ক এবং হাই স্পিড রেল নেটওয়ার্ক এশিয়ার বৃহত্তম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও আমাদের দেশ ভারতের কথা যদি বলা হয়, ভারতের রেল নেটওয়ার্ক এশিয়ার কথা যদি বলা হয়, এশিয়ার দিক থেকে এটি হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে, চীনের পরেই রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে। ওকে, তাছাড়াও ভারতের কথা যদি বলা হয় বিশ্বে কত নম্বরে রয়েছে, সারা বিশ্বের কথা যদি বলা হয় বিশ্বে এটি চতুর্থ স্থানে রয়েছে, 4 নম্বরে রয়েছে। ওকে, তো এই দুইটি পয়েন্ট মনে রাখবে, এশিয়ার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত রেলের দিক থেকে, রেল নেটওয়ার্কের দিক থেকে, এবং চীন হচ্ছে এশিয়ার প্রথম স্থানে রয়েছে। 21 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম রেলগাড়ি কবে চলে? এখানে কি বলেছে? বিশ্বের প্রথম রেলগাড়ি কবে চলেছিল? এবং আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, ভারতে রেলগাড়ি কবে চলেছিল? তো বিশ্বের কথা দেখে নেব এখানে 1825 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1825 সালে প্রথম চলেছিল। কোথায় চলেছিল? ইংল্যান্ডে চলেছিল। ইংল্যান্ডে প্রথম চলেছিল যাত্রীবাহী ট্রেন বিশ্বের মধ্যে। এবং ভারতের কথা যদি বলা হয়, ভারতে কবে চলেছিল? 1853 সালে প্রথম ট্রেন চলেছিল। কোথা থেকে? মুম্বাই বা তৎকালীন বোম্বাই থেকে থানে পর্যন্ত। মুম্বাই থেকে থানে পর্যন্ত 1853 সালে 16 এপ্রিল, ডেটটি তোমরা মনে রাখবে। মুম্বাই থেকে থানে পর্যন্ত মোট 34 কিলোমিটার এই যাত্রীবাহী ট্রেন চলেছিল ভারতে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম রেলমার্গ নির্মাণ হয়? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেনে প্রথম রেলমার্গ নির্মাণ হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। শিল্প বিপ্লবের ফলে খনি থেকে মাল পরিবহনের জন্য ব্রিটেনে প্রথম রেলপথ তৈরি হয়। এবং কে নির্মাণ করেছিল এই রেলমার্গ? রাইট অ্যান্সার হয়ে যাবে জর্জ স্টিফেনসন রেলপথের জনক বলা হয়। ওকে, জনক কাকে বলা হয়? জর্জ স্টিফেনসন।
নেক্সট প্রশ্ন হলো 23 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কাপড়ের কল বা কটন মিল কোথায় স্থাপিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1818 সালে কলকাতার কাছে ফোর্ট গ্লস্টারে প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তখন এটি সফল হয়নি, তোমরা মনে রাখবে এই কলটি তখন সফল হয়নি যখন স্থাপিত হয়েছিল। মুম্বাইয়ের কথা যদি বলা হয়, মুম্বাইয়ে 1854 সালে মুম্বাইতে সফল কাপড়ের কল স্থাপিত হয়েছিল প্রথম 1854 সালে। কলকাতাতে প্রথম স্থাপিত হয়েছিল 1818-তে, কিন্তু সেটা সফল হয়নি। পরে সফলের কথা যদি বলা হয়, সফল কাপড়ের মিল তৈরি হয়েছিল 1854 সালে মুম্বাইতে। নেক্সট প্রশ্ন 24 নাম্বার, উত্তরপ্রদেশের দিয়াশালাই শিল্পের কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো বিভিন্ন যে শিল্প রয়েছে এবং সেই শিল্পগুলি কোথায় অবস্থিত এবং কি জন্য বিখ্যাত, আমি একটি স্পেশাল তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের বরেলিতে। অপশন এ সঠিক উত্তর। তো বরেলি দিয়াশালাই, বাঁশ এবং বেতের আসবাবপত্রের জন্য বিখ্যাত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আগ্রার কথা যদি বলা হয়, আগ্রা কি জন্য বিখ্যাত? এটি হচ্ছে চর্ম শিল্পের জন্য বিখ্যাত। চর্ম শিল্পের জন্য বিখ্যাত। কানপুরের কথা যদি বলা হয়, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, অর্থাৎ বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত হলো কানপুর। খুবই গুরুত্বপূর্ণ। কানপুরকে কি বলা হয়? কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। ওকে, এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে, যেমন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তোমরা মনে রাখবে, কোয়েম্বাটুরকে বলা হয়। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তাছাড়াও ভারতের ম্যানচেস্টারের কথা যদি বলা হয়, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সেখানে হয়ে যাবে আহমেদাবাদকে বলা হয়। তো এই 3-4টি পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে বলা হয়, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয়, এবং চর্ম শিল্পের জন্য বিখ্যাত হলো আগ্রা শহর, বরেলি কি দিয়াশালাই শিল্পের জন্য বিখ্যাত। তো এই ধরনের প্রশ্ন আসে, যেমন তালা শিল্পের জন্য কোথায় বিখ্যাত, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে সোনা উৎপাদনের জন্য কোথায় বিখ্যাত, এছাড়াও রূপার জন্য কোথায় বিখ্যাত, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে হীরার জন্য কোথায় বিখ্যাত। এ ধরনের প্রশ্ন এসে থাকে। তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব। 25 নম্বর প্রশ্ন, সিমেন্ট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? সিমেন্ট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে চীন, প্রথম স্থানে রয়েছে, এবং তারপরে ভারত রয়েছে। ভারতের কোথায় কোথায় সিমেন্ট উৎপাদন হয়? ভারতের কথা যদি বলা হয়, ভারতের সিমেন্ট উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি, তাছাড়াও হয় রাজস্থান রাজ্যে, তাছাড়াও হয় তামিলনাড়ু। এই পয়েন্টগুলো মনে রাখবে, সবচেয়ে বেশি উৎপাদন হয় ভারতের মধ্যে। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ভারতে বিমান চলাচল কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1911 সালে কুম্ভ মেলার সময়, 1911 সালে কি কুম্ভ মেলার সময় এলাহাবাদ থেকে লাইনি পর্যন্ত বিশ্বে প্রথম এয়ার মেল সার্ভিস চালু হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ। কুম্ভ মেলার সময় 1911 সালে চালু হয়েছিল। কোথা থেকে কোথা? এলাহাবাদ এবং বর্তমানে প্রয়াগরাজ, যার নাম হয়েছে এলাহাবাদ থেকে কোথায় নাইলি পর্যন্ত মোট 10 কিলোমিটার এই এয়ার পরিষেবা চালু হয়েছিল, এবং কত সালে? 1911 সালে। এছাড়াও 1953-র কথা যদি বলা হয়, এই সালটি গুরুত্বপূর্ণ, কারণ ভারতের বিমান পরিষেবা জাতীয়করণ হয়েছিল 1953 সালে।
ভারতের বিমান সেবা জাতীয়করণ হয়েছিল 1953 সালে এবং এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স গঠন হয় ওকে 1953-তে। নেক্সট হলো 27 নম্বর প্রশ্ন, ভারতে কত ধরনের রেল লাইন আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 4 প্রকারের রয়েছে। ভারতে কত ধরনের রেল লাইন আছে? 4 প্রকারের রেল লাইন আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই 4 প্রকার রেল লাইন কি কি? অবশ্যই তোমরা দেখে নাও 4 প্রকার রেল লাইন। একটি হচ্ছে ব্রড গেজ, ওকে, ব্রড গেজ একটি হচ্ছে। দ্বিতীয়টি কি হচ্ছে? দ্বিতীয়টি হচ্ছে মিটার গেজ, মিটার গেজ। তৃতীয়টি হচ্ছে ন্যারো গেজ, ওকে, এবং চতুর্থটি হচ্ছে স্ট্যান্ডার্ড, ওকে, স্ট্যান্ডার্ড গেজ। এই 4 প্রকারের রেল লাইন রয়েছে ভারতে, ওকে, এবং এদের মাপ 1.67 মিটার। এটি হচ্ছে ব্রড গেজের মাপ। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে ব্রড গেজের মাপ কত, সেখানে হয়ে যাবে 1.67 মিটার। মিটার গেজের মাপ কত? মিটার গেজের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে 1 মিটার হলো মিটার গেজের মাপ, ওকে। ন্যারো গেজ হচ্ছে 0.76 মিটার হচ্ছে ন্যারো গেজের মাপ, এবং স্ট্যান্ডার্ড গেজ হচ্ছে 1.43 মিটার, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড গেজের মাপ। এবারে আমি বলে দিচ্ছি ন্যারো গেজ, এই ব্রড গেজ, এই ব্রড গেজটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের রেল লাইনে ব্রড গেজ, যার মাপ হচ্ছে 1.67 মিটার। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। আরেকটি পয়েন্ট তোমাদের পরীক্ষাতে আসতে পারে, পাহাড়ি এলাকায় ব্যবহৃত হয় ন্যারো গেজ, ওকে, ন্যারো গেজ ব্যবহৃত হয় পাহাড়ি এলাকায়, যেমন দার্জিলিং এ ব্যবহৃত হয় এই ন্যারো গেজ পাহাড়ি এলাকায়, দার্জিলিং এ 0.76 মিটার যার মাপ। এবং স্ট্যান্ডার্ড গেজ এটি কোথায় ব্যবহৃত হয়? এই গেজটি ব্যবহৃত হয় মেট্রো রেলে, মেট্রো রেলে এই গেজটি ব্যবহৃত হয়। অবশ্যই নোট করে রাখো এর মাপগুলো, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন দেয়। রেল সম্বন্ধে যদি বলা হয়, রেল সম্বন্ধে আর কি প্রশ্ন আসতে পারে? 1853 সালে মুম্বাই থেকে থানে প্রথম রেল পরিষেবা শুরু হয়েছিল। মুম্বাই থেকে থানে মোট 34 কিলোমিটার এই রেল পরিষেবা চলেছিল। এবং 1984 কথা যদি বলা হয়, ভারতে প্রথম মেট্রো রেল শুরু হয় কলকাতাতে, কলকাতাতে শুরু হয়। তো রেল সম্বন্ধে আমি তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিলাম। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে সাধারণত এসে থাকে। নেক্সট হলো 28 নম্বর প্রশ্ন, ভারতের নতুন সড়ক নীতি অর্থাৎ রোড পলিসি কবে হয়? 97 সালে, 1997। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জাতীয় সড়কগুলির রক্ষণাবেক্ষণ এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করতে এই নীতি গ্রহণ করা হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে NH44, এটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় রেল সড়ক, এবং এটি কোথা থেকে কোথাও পর্যন্ত বিস্তৃত? এটি হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হচ্ছে ভারতের দীর্ঘতম রেল সড়ক, ওকে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতে রেল ব্যবস্থা কবে স্থাপিত হয়? তো ভারতের কথা বলা হলো, আমি একটু আগেই বললাম 1853 সালে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1853। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। 1853 সালের 16 এপ্রিল, তোমরা দিনটিও মনে রাখবে। কার আমলে শুরু হয় রেল পরিষেবা? তখন ছিল লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসির আমলে শুরু হয়েছিল রেল পরিষেবা। কোথা থেকে? মুম্বাই থেকে থানে পর্যন্ত, ওকে। মোট 34 কিলোমিটার এই পরিষেবা চলেছিল। এবং ইঞ্জিনের নামের কথা যদি বলা হয়, সাহিব ছিল সেই ইঞ্জিনের নাম। এবং এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখলেই যথেষ্ট, ওকে। লর্ড ডালহৌসির আমলে শুরু হয় রেল পরিষেবা, মুম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার চলেছিল 1853 সালের 16 এপ্রিল। এবং যে ইঞ্জিনটি ছিল সেই ইঞ্জিনটির নাম হচ্ছে সাহিব ইঞ্জিন। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতের রেল কোন গেজ ব্যবহার করে? ভারতীয় রেল। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, সবকটি। তো ভারতীয় রেল এই সবকটি গেজেই ব্যবহার করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
একটু আগেই তোমাদেরকে বললাম ভারতীয় রেল সব ধরনের গেজ ব্যবহার করে থাকে এবং এই গেজগুলির মাপও বললাম। ব্রড গেজ, আরেকবার বলে দিচ্ছি, মিটার গেজ এবং ন্যারো গেজ। ব্রড গেজ এটি সবথেকে বেশি ব্যবহৃত হয়, ব্রড গেজ। ন্যারো গেজের কথা যদি বলা হয়, এটি হচ্ছে পাহাড়ি এলাকা, বিশেষ করে দার্জিলিং এ বেশি ব্যবহৃত হয়। ওকে, এবং আরেকটি রয়েছে স্ট্যান্ডার্ড গেজের কথা বলা হয়। স্ট্যান্ডার্ড গেজ এটি সবথেকে বেশি ব্যবহৃত হয় মেট্রো রেলে। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখবে। তো এখানে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। ব্রড গেজের মাপ কত এবং মিটার গেজের মাপ কত এবং ন্যারো গেজের মাপ কত, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। ফটাফট নিচে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কেমন স্কোর করতে পারছো, সেখান থেকেই তোমাদের প্রস্তুতি বোঝা যাবে। ওকে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।